দেখেন 2টা বছর স্বপ্নের মতো কেটে গেল, কিন্তু একটা মুহূর্তের জন্য অনুভব করি না যে নাই। এইটা কিসের জন্য যে আল্লাহ যে কি করে রাখছে আমি জানি না, যে আমাদের কাছে মনে হয় যে এখনো বেঁচে আছে। আমাদের এই আত্মত্যাগের কথা, আমাদের এই স্যাক্রিফাইস যেন এদেশের মানুষ কখনো না ভুলে যায়, যাতে এই দেশে কখনো আর আওয়ামী লীগের পুনর্বাসন না হয়। আপনার কি মনে হয় কখনো আওয়ামী লীগের পুনর্বাসন আপনারা বেঁচে থাকতে হতে পারে? ইনশাল্লাহ না। আমি আর কারো প্রতি প্রত্যাশা আমি করছি না। আমরা বেঁচে থাকতে এদেশে কখনো আওয়ামী লীগের পুনর্বাসন হবে না, ইনশাল্লাহ আমরা হতে দেব না। আপনার সন্তান হারিয়েছেন, আপনাদের আর হারাবার আমাদের আর হারানোর কিছু নাই, আর আমাদের ভয়েরও আর কিছু নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাল জুলাইয়ের গল্পে আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। লাল জুলাইয়ের গল্প ব্রট টু ইউ বাই আবাবিল হজ গ্রুপ। আজকে যখন 2 বছর পরে এই প্রোগ্রামটা করছি, তখন যদি বেঁচে থাকতো আমাদের এই আলভি, তাহলে এবছর এসএসসি পরীক্ষা সে দিত। স্টুডিওতে অবশ্য মাকে আমরা নিয়ে আসতে পারি নাই, কিন্তু শহীদ আলভির বাবা আমাদের সাথে এসেছেন এবং আজকের লাল জুলাইয়ের গল্পে তিনি হচ্ছেন আমাদের অতিথি। প্রিয় দর্শক, আশা করব আজকের এই পর্বটাও আপনারা পুরোটা মনোযোগ দিয়ে শুনবেন, জুলাইকে বাঁচিয়ে রাখবেন এবং এই পর্বটা নিজেদের টাইম লাইনে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রেক্ষাপট বলছিলাম এবং আরও যে জিনিসটা বলি নাই শুরুতে, সেটি হচ্ছে আপনিও সেদিন সকালেই বেরিয়ে পড়েছিলেন এবং আপনিও আন্দোলনে ছিলেন এবং আপনার অবস্থানটা ছিল শাহবাগে। আপনি সারাদিন শাহবাগে ছিলেন, বিকালবেলা বাসায় ফিরে আসলেন। ফিরে আসার পরে জানলেন যে আপনার ছেলে, আপনার আলভি, একমাত্র ছেলে, আপনি যেটা বলেছেন যে আপনার একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা ক্লাস 5-এ পড়ে এখন, আর আলভি তখন ক্লাস 9-এ পড়তো। তো আলভি সকালবেলা বেরিয়ে গেছে, সে আর বাড়িতে ফিরে নাই। আপনি এবং আলভির মা দুজনই খুব উৎকণ্ঠায় সময় কাটাচ্ছিলেন। ওই সময়টা আসলে কেমন লাগছিল, বা তখন কি ভাবছিলেন? ওর সাথে তো ফোনও নাই, ছোট ছেলে, তাকে তো ফোন দেন নাই বা তার কোনো খোঁজখবর নাই। আপনি বাসায় ফিরে এসেছেন, কিন্তু আলভি তো ফিরে নাই। আসলে আমি যদি একটু বলি, 3 তারিখ রাতে আমার সাথে ও শেষ দেখা হয়। রাত্র তখন 11টার একটু বেশি বাজে। আমি 3 তারিখ রাতে, মানে আমি বেডে যাওয়ার আগে, আমার অভ্যাসই ছিল বেডে যাওয়ার আগে প্রতিদিন রাতে আমি ওর সাথে কথা বলতাম, পড়াশোনার খবর নিতাম, এরকম। তো 3 তারিখ তদ্রূপ অন্যান্য দিনের মতো আমি ওই দিন ওর কাছে যাই। ও চেয়ারে বসা, আমি যাওয়ার পরে কম্পিউটারে কী কাজ করতেছে। তো আমি বললাম যে বাবা, কালকে তো এরকম অনেক গোলাগুলি হবে, এই যে মিটিং হয়েছে, মিডিয়াতে দেখা যায়, তুমি কালকে বাবা আন্দোলনে যেও না। ওর মা এবং আমি দুজনেই বলতেছি, দেখো তুমি আমাদের একটা ছেলে, তোমার যদি কিছু হয় তখন আমরা কি করে বাঁচব? না আব্বু, ঠিক আছে, আমি যাব না। তো এরপরে আমি ঘুমিয়ে গেলাম। সকালবেলা প্রতিদিনের ন্যায় আমি 9টার দিকে বেরোই আমার অফিসের উদ্দেশ্যে। অফিস থেকে পরে আমি আন্দোলনে যাই আর কি। তো আমি যখন বাসায় আসি, আমি যে 3:30 পৌনে 4টার দিকে আমি শাহবাগ থেকে বাসায় আসছি, কিভাবে আসছি এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। যে আমি রিক্সায় আসছি কত জায়গায়, আমি কারণ বাজারে পুলিশের কাঁদুনি গ্যাস মারছে, এর ভিতর থেকে দৌড় দিছি। আমার সাথে আরেকজন হাফেজ ছিল। তো বাসায় এসে যখন শুনলাম যে আলবি বাসায় আসে নাই, তখন ওর আম্মাকে বললাম ও কখন বেরোইছে। তো বাসার থেকে যখন বেরোইছে, ওর আম্মু তখন ছাদে কাপড় নাড়ার জন্য গেছিল, কাপড় দেওয়ার জন্য গেছিল। তো আলবি ঘুম থেকে উঠছে, উঠা জিজ্ঞেস করছে ওর ছোট বোনের কাছে যে আম্মু কোথায়। তো বলতেছে যে আম্মু তো ছাদে কাপড় দিতে গেছে। মানে এই সুযোগেই সে বের হয়ে গেছে। পরে বলছে যে আম্মুকে, ভাইয়া তোমার জন্য পরোটা আর ডিম ভাজি আছে, তুমি খেয়ে নাও। তো বলতেছে না আমি খাবো না, আম্মুকে বলো আমাকে কিছু টাকা দেওয়ার জন্য, আমি বাইরে যাব।
তা আমার ছোট মেয়ে আবার ছাদে গেছে ওর আম্মুর কাছে, গিয়ে বলতেছে আম্মু ভাইয়া তো টাকা চাচ্ছে, ভাইয়া বাইরে যাবে, নাস্তা খেতে বললাম, নাস্তা খাবে না বলতেছে। তা বলতেছে যে আমার মা পার্সে দেখো 100 টাকা আছে, 100 টাকা তুমি দিয়ে দাও। ওই 100 টাকা নিয়েই ও বের হয়েছে। আচ্ছা, ওর আম্মু এসে আর ওকে পায়নি বাসায়, ওর আম্মুর সাথে দেখা হয় নাই সকালে আর। তো আমি বললাম যে ঠিক আছে, 5টা তখন বাজেনি, মানে আমি 5টার আগেই বাসায় ঢুকছি, 5টা বাজেনি। তো আমি ভাবলাম যে ওরা আম্মু বলতেছে এবং আমিও করলাম যে হুজুর যদি আসরের নামাজের পরে হুজুর আসে, 5টায় আসবে হুজুর, তো ওই সময় তো চলে আসবে, হুজুরের কাছে হ্যাঁ পড়ার সময় যেহেতু চলে আসে, চলে আসবে, টেনশন করো না। তা আমি ওইভাবে আমার মতো আসি। হুজুর আসলো, হুজুর পড়ানো শুরু করলো, পড়া শেষ হয়ে গেল, মেয়ে পড়তেছে, পড়া শেষ হয়ে গেছে, কিন্তু আলবি আর আসে না। তখন আমাদের মানে মনের মধ্যে খুব মানে বুক ধরপড় করে আমার, তারপরে আমার যে কি খারাপ লাগে আমি এটা প্রকাশ করতে পারবো না। তো আমি বেলকনিতে পায়চারি করতেছিলাম, তো ওর আম্মুকে বললাম যে ওর বন্ধু বান্ধবের কিছু নাম্বার আমাদের কাছে থাকে, কারণ ওর যেহেতু ফোন নাই, তো আমি কয়েকজনকে ফোন দিলাম, কিন্তু ওই সময় কেউ ফোন তুলতেছে না, রিসিভ করছে না কেউ ফোন। তো এরকম পরে আমি বেলকনিতে বসে বসে চা খাচ্ছি, মুড়ি খাচ্ছি, একসময় মাগরিবের আজান শুরু হয়ে গেল। আমি উজু করার জন্য ওয়াশরুমে ঢুকলাম। উজু শেষ করতে না করতেই আমাদের বেলকনির থেকে আওয়াজ আসতেছে, আলবির আম্মু কোথায়, আলবির আব্বু কোথায়, আলবিকে নিয়ে আসছি। তো আলবির আম্মু তখন ছাদে ছিল। তো আমি দৌড়িয়ে গিয়ে বেলকনিতে দাঁড়ালাম, দেখলাম যে একটা অটো রিক্সার পরে 5-6 জন এরকম ওকে এরকম সোজা করে শোয়াই নিয়ে আসছে, আর পিছনে পিছনে অনেক লোক। আমি একটা দৌড় দিয়ে নিচে চলে গেলাম, যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় একটা দৌড় দিছি। দৌড় দিয়ে 5তলা থেকে আমি নিচতলায় গেলাম। পরে ছেলেদের সাথে কথা বললাম যে বাবা তোমরা ওকে কোথায় পেয়েছো? তো পরে বললো যে আঙ্কেল ওকে 10 নম্বরে আমরা এরকম গুলিবিদ্ধ হয়েছে, ফালানো ছিল। তো এরপরে আমরা আজমল হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নেবার পরে হসপিটালে ডাক্তার বলতেছে ওকে, আমাদেরকে দেখার পরে বলতেছে যে পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার জন্য। তো আলবিকে তো আসলে আমরা চিনি না। যখন আমরা হসপিটাল থেকে ওকে বের করি, ওর এক বন্ধুই ওকে দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এরপরে বলল যে হ্যাঁ ও আমাদের বন্ধু, আমরা ওর বাসা চিনি। এরপরে আর কি আমাদের বাসায় নিয়ে আসে, কিছুক্ষণের মধ্যে না দিয়ে আর বাসায় নিয়ে আসে ওরা। ওখানে দিলে হয়তো হ্যাঁ পাওয়াই যাবে না। আল্লাহ যা করে ভালোর জন্যই করছে ছেলেরা আজকে, তা নাহলে কি হতো উপর আল্লাহই ভালো জানে। জি। তো পরে কিছুক্ষণের মধ্যে দেখলাম যে আমার বাসার কেসি গেট মানে তালা দিয়ে রাখছে লোকজনে, যাতে ভিতরে আর লোক না ঢুকতে পারে। এবং বাহিরে দেখতে পাচ্ছি যে রোড আছে, রোড কোথাও ফাঁকা নাই, সর্বোচ্চ সময়ের ব্যবধান 10 মিনিট। এত মানুষ যে কোথা থেকে আসছে। তো 4 আগস্ট সন্ধ্যা পরে কিছু লোকজন আসছে, তারা আমাকে থ্রেট করতেছে। এক তো এই ছেলেটাই আমার একমাত্র ছেলে। জি। তারপরে ছেলে যখন মৃত্যু হয়ে কোনো বাবা মার সামনে আসে, ওই বাবা মা ছাড়া এইটা আর কেউ বুঝবে না যে কেমন একটা সিচুয়েশন আমি পার করে আসছি। তো আমার চোখ থেকে তো অঝরে পানি ঝরতেছে, ওর আম্মা হাউমাউ করে কান্নাকাটি করতেছে, তাকে ধরে রাখা যাচ্ছে না। এর মধ্যে কিছু লোকজন এসে আমাকে বলতেছে আপনি এখানে থাকতে পারবেন না, আপনি কেন, আপনার ছেলে আন্দোলনে গেল, বিভিন্ন রকমের হুমকি ধুমকি দিচ্ছে আমাকে। তো যাই হোক, আমি এগুলোতে আর কোনো কান না দিয়ে আমি আমার কাজ করতেছি। আমি যে কি করতেছি আমি নিজেই জানি না। আচ্ছা। তো এর মধ্য থেকে আমি শুধু ওর বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমি বলছি যে বাবা দেখো, এভাবে যদি এখানে রাখা হয় তাহলে লোকজনের সংখ্যা আস্তে আস্তে আরও বাড়বে এবং পুলিশ আসতে পারে। পুলিশ আসলে আমি হয়তো কোনো ঝামেলার মধ্যে পড়ে যাব, তোমরা দ্রুত মসজিদ থেকে খাটিয়ে আনার ব্যবস্থা করো। মানে আমি কান্না করতেছি আর এই অবস্থায় ভয় পাচ্ছি আর কি, আমি এরকম কথা বলতেছি। কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে ওই ছেলেরা ফেরত আসলো যে আঙ্কেল 3টা মসজিদে গেছি, কেউ খাটিয়ে দেয়, মসজিদ থেকে খাটিয়ে দিচ্ছে না। পরে আমার যেখানে বাসা পল্লবীতে, ওখান থেকে একটু দূরে ডি ব্লক জামে মসজিদ, ওই মসজিদ থেকে খাটিয়ে দিছে, এ নিয়ে আসছে। তখন মেবি 7টা 8:30 বাজে। আচ্ছা।
এরপরে গোসলের জন্য ওই মসজিদেই নিয়ে গেলাম। গোসল ওখানে সম্পন্ন হলো। ওখানে 10টা 10:30টার দিকে ওখানে জানাজা হলো। অনেক লোক হলো জানাজায়, অনেক লোক হলো। তারপরে কালশি কবরস্থানে নিয়ে দাফন করলাম। বাবাদের জন্য আমি মায়েদের বিষয়গুলো যেমন ভাবে দেখি, সেটি হচ্ছে যে তার তো নারী ছেঁড়া ধন, তাই না? সন্তান কত ছোট বা কত বড় এটা বড় কথা না। আমি অনেক বৃদ্ধ মাকে দেখেছি, মায়ের কথা আগে বলি, মাকে দেখেছি যে যার সন্তান যখন অসুস্থ হয়, হয়তো উনি নিজেই খুব অসুস্থ, অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধ মা, তার সন্তানেরও হয়তো অনেক বয়স হয়েছে, কিন্তু সেই সন্তান হয়তো কোনো কারণে অসুস্থ অথবা মৃত, মানে মৃতপ্রায় বা মৃতশয্যায়। আমি দেখেছি সেই বৃদ্ধ মা, তার হয়তো বা দুনিয়াদারির খেয়ালও নাই, ওনার বয়স হয়তো 80-90 বছর হয়ে গেছে, তার সন্তানটা যেটা অসুস্থ তার বয়সও প্রায় 50-60 বছর, হয় না এরকম? কিন্তু তারপরে আমি দেখেছি যে সেই মা এতদিন হয়তো সে আশপাশের কাউকে চিনতো না, বুঝতো না, তো তার চোখের ওইভাবে জ্যোতিও নাই, কিন্তু তার সন্তান যে অসুস্থ সেই সন্তানের পাশে বসে সে কান্না করছে, সন্তানকে আদর করছে, এবং সেই সন্তান যেন বেঁচে থাকে সেই জন্য সে রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে। আর বাবাদের বেলায় যেটা, এই যে আপনার নীরব অশ্রুটা ঝরে পড়লো, মানে আপনি বুক চেপে কথাগুলো এতক্ষণ বলছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আপনার অশ্রু সংবরণ করতে আপনি পারলেন না, এবং এভাবেই কিন্তু আপনার দিনটা কাটছে। এবং প্রত্যেকটা বাবার বেলায় আমরা লাল জুলিয়ার গল্পে ভাইয়া যেটা দেখলাম সেটি হচ্ছে যে বাবার কাছে যখন লাশটা এসেছে সন্তানের, তখন সেই বাবা আসলে ওই মুহূর্তগুলোতে কি করেছে সে নিজেও এতদিন পরে হয়তো আপনি নিজেকে মেলাতে পারেন না যে তখন আমার পক্ষে এইভাবে ধৈর্য ধরে কাজগুলো করে যাওয়াটা কিভাবে সম্ভব হলো। আবার তার পাশাপাশি দেখেন যে আশপাশ থেকে আবার হুমকি আসছে যে আপনার সন্তান কেন এরকম গেল মসজিদ থেকে, এই কারণে, অর্থাৎ সে যেহেতু জুলাই যোদ্ধা, তাকে মসজিদ থেকে খাটিয়ে দেওয়া হচ্ছিল না, কারণ যদি ওই মসজিদে হামলা হয়, যদি ওই মসজিদের ইমাম সাহেবকে বা কমিটিকে বাতিল ঘোষণা করা হয়, তাদেরও সেই ভয় কাজ করছিল। এরই মধ্যে সন্তানের লাশ দাফন করলেন, রাত 10টা-11টা বেজে গেল। জি। তারপরে যখন বাসায় ফিরলেন, আহা সন্তান, এরপরে তো চারপাশে শুধুমাত্র ওর স্মৃতি আর স্মৃতি। ছোট বোনটা তখন ও তো ক্লাস 3-তে পড়তে মনে হয়, তাই না? জি। ওর নাম কি? আলিফা। আলিফা তখন ভাইয়ের জন্য কি করছিল? ও যখন ওকে নিয়ে আসছে তখন তো হাউমাউ করে কান্নাকাটি করতেছিল। আলিফের মা কান্নাকাটি করতেছিল। একটা ভাই, মানে একটা বন্ধু একটা বোনের জন্য, ও ক্লাস 3-তে, ও ক্লাস 9-এ, কত আদরের দুটা সন্তান আপনার। জি ভাইয়া বলেন। আজকে দেখেন 2টা বছর স্বপ্নের মতো কেটে গেল, কিন্তু একটা মুহূর্তের জন্য অনুভব করি না যে নাই। এইটা কিসের জন্য যে আল্লাহ যে কি করে রাখছে আমি জানি না, যে আমাদের কাছে মনে হয় যে এখনো বেঁচে আছে। ওর জামা কাপড়গুলো বা মানে সব কিছুই, ওর একটা রুমই আলাদা, ওর কম্পিউটার ছিল একটা। তো আমি আসলে বাসায় ঢুকে সবসময় ওর রুমে আগে ঢুকতাম। আচ্ছা। তারপরে আমি যত ব্যস্ত থাকতাম, যেখানেই থাকতাম, ওকে আমি স্কুলে দিয়ে তারপরে সকালে বের হইতাম যদি স্কুল থাকতো। আনার দায়িত্বটা ওর মার ছিল। তারপরে সারাদিনে খোঁজখবর নিতাম কোথায় আছে, কি করতেছে। কিন্তু এখন আর এগুলি হয় না। বকাও তো দিতেন? অবশ্যই। এখন খুব কষ্ট লাগে না? অবশ্যই খারাপ লাগে যে কত বকা দিছেন, শাসন করেছেন। আহারে। আচ্ছা, ও কি আগে থেকেই আন্দোলনে যাওয়া শুরু করেছিল ওই সময়? ও 18-16 আবু সাইদের 16 তারিখ কে যেদিন আবু সাইদ শহীদ হয় এরপর থেকেও আন্দোলনে যায়। নিজে থেকেই যাইতো। ছোট্ট একটা ছেলে ক্লাস 9-এ পড়ে, কি বলতো সে বাসায় আসলে এগুলো নিয়ে কি বলতো? মানে কি কারণে যেত সে? কি কারণে যেত? যে আমি এইভাবে আমার ভাইরা চলে যাচ্ছে, আমাদের ঘরে বসে থাকা ঠিক হবে না।
এই অনুভূতিটা তার মধ্যে ছিল, কিন্তু সন্তান হিসাবে তো সে নিরাপদ থাকুক এজন্য নিষেধ করতেন নিশ্চয়ই। অবশ্যই। ওর জন্ম তারিখ কত? ওর জন্ম তারিখ হচ্ছে 1 ফেব্রুয়ারি 2009। 2009। যাই হোক, এখন ও যেদিন জন্মগ্রহণ করলো সেদিন আপনি কোথায় ছিলেন? কি বাসায় নাকি হসপিটালে? না, বাসাতেই ওর জন্মগ্রহণ করছে। ওদের যে দিনটাতে হয়েছে এদিন শুক্রবার ছিল, এবং ওই দিন প্রথম হচ্ছে ওই দিন বিশ্ব ইস্তেমা ছিল। আচ্ছা আচ্ছা, মোনাজাতের দিন ছিল শুক্রবার। সুন্দর একটা দিন। প্রথম যখন, ও তো আপনার প্রথম সন্তান, জি। যখন হাতে পেলেন তাকে কেমন লাগছিল? আসলে এবং সেই দিনটা যখন এখনো মনে হয় তখন কেমন লাগে যে হাই সেই সন্তান, সে আদরের সন্তান আমার নাই? আসলে একটা ছেলে হোক মেয়ে হোক, সন্তান তো সন্তানই। তো একটা ছেলেকে বা মেয়েকে 15 বছর লালন পালন করার পর সেই সন্তান যদি পিতামাতার আগে চলে যায়, এইটা যে কত বড় কষ্ট, এটা হচ্ছে যে বাবা মা সন্তান হারায়নি তারা কখনো বুঝবে না। জি। ওর কি কি খেতে পছন্দ করতো, বা আপনার কাছে কি আবদার করতো? তার আবদার কি ছিল? আবদার বলতে আসলে ওই যে ঈদের সময় ও সবসময় কালো কাপড় পছন্দ করতো, কালো পাঞ্জাবি পছন্দ করতো, সাদা পাজামা পছন্দ করতো, এগুলা চাইতো আমার কাছে। আবার একটা সুবিধা ছিল যে আমার পাজামা ও পরতে পারতো, ওরটা আমি পরতে পারতাম। মানে হাইট ভালো ছিল? হ্যাঁ, উঁচু লম্বা ছিল, 5 ফিট 6 ইঞ্চি লম্বা ছিল। মাশাআল্লাহ। মানে একদম আপনার, যখন আপনার পাশে দাঁড়াবে, যখন আপনার বন্ধু হয়ে উঠলো তখনই চলে গেল। তখন চলে গেল। কারণ সন্তান তো একটা সময় যখন বড় হয়ে যায়, যখন বাবার কাপড়টাও তার গায়ে লাগে, তখন তো ওই সন্তান নিজের বন্ধু হয়ে যায়। যেমন আমার সন্তানটা বড় হয়েছে, আমি এটা ফিল করি আসলে, একদম আপনার জায়গা থেকেই আমি ফিল করছি যে আমার অনেক জামা কাপড় আমার ছেলে, এখন ওর একটু বড়ই হয় এখনো, তারপরে সে পরবে। আমার কোনো একটা টি শার্ট সে পরবে, তার টি শার্ট তার গায়ে লাগছে ঠিক মতোই, কিন্তু সে আমারটা পরে বাইরেও চলে যায়, এবং সেটা সে ফিল করে যে না আমার বাবার জিনিসটা পরেছে, এবং সেটা পরে সে খুব খুশি থাকে। এই যে আপনার সন্তান চলে গেল এবং তারপরের যে দিনগুলো, এই দিনগুলো কেমন কাটছে আপনার? আপনি তখন কি করতেন আর এখন কি করেন? আমি ওই সময় একটা হসপিটালে, প্রাইভেট হসপিটালে জব করতাম। এখন নিজে ছোটখাটো একটা ব্যবসা করি আর কি। মানে ওই জবটা করছেন না? না না, কারণটা কি? কারণ হচ্ছে আমি অনেক দিন কন্টিনিউ করতে পারি নাই, বিদায় জবটা চলে গেছে। মানে ওর মৃত্যুর পরে? জি জি। আপনি একদম শোকাতুর হয়ে তো আর বের হন নাই মনে হয়? না, অনেকদিন কন্টিনিউ করতে পারি নাই, বিদায় পরে ওনরা আমাকে এক প্রকার না বলে দিছে, যার কারণে আমি এখন আর, পরে ভাবলাম যে আসলে আমার এই বয়সে এখন মনে করেন আমাকে যদি 2টা 3টা বাজারের কথা বলে, আমার একটা মনে থাকে আর 2টা মনে থাকে না। তো মানে সন্তান চলে যাওয়াতে যে শক্তিটা আগে ছিল ওইটা নাই, আর পরিবারের সবাই টমাটাইজ, বয়সের চেয়েও যেন আপনি বুড়িয়ে যাচ্ছেন এরকম। এই জন্য আর কি এই বয়সে চাচ্ছি না যে ওইরকম কোনো জব আসলে পেলেও হয়তো কন্টিনিউ করতে পারবো কিনা, এই জন্য আর কি নিজে নিজে একটা বিজনেস। তাহলে পরিবার চলতে ঝামেলা হচ্ছে না? তাওয়াক্কাল তো আল্লাহ চালাচ্ছে। তার মা কেমন আছে? আছে মোটামুটি। মাও তো, ওর মা অসুস্থ হয়ে গেছে, মানে রোগা হয়ে গেছে এখন, এক প্রকার রোগা হয়ে গেছে, কিছু মনে থাকে না। চুলায় যদি পাতিল দিয়ে রাখে, এদিকে দেখা গেছে যে পাতিল পুড়ে যাচ্ছে, এমনও হয়। আচ্ছা, এমনও হয় মাঝে মধ্যে। তরকারি, মানে আপনাদের একটা পরিবার, 4 জনের একটা পরিবার, 4 জনের একটা পরিবার, একটা ছেলে একটা মেয়ে এবং আপনারা হাজব্যান্ড ওয়াইফ। কি সুন্দর একটা সৃষ্টিকর্তা যেভাবে একটা ফুলের বাগান তৈরি করে দেয়, ঠিক ওরকম। এবং ছোট বোন, বড় ভাই, এবং তার সঙ্গে আপনারা 2 জন, এবং সেখান থেকে একটা ফুলের পাপড়ি এই মুহূর্তে নাই। তো আপনাদের যে হাসি কান্না, মানে আনন্দ উল্লাস, সবকিছু শেষ। অবশ্যই। এই জন্য আপনি দায়ী করবেন কাকে? এই জন্য আমি তো যে ফ্যাসিবাদ সরকার, যারা
এই 2000-এর অধিক মায়ের সন্তানকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, তাদেরকে তাকে দায়ী করব। কিন্তু তারা তো নানানভাবে যখন বলবার চেষ্টা করে, তাদের পক্ষের মানুষগুলো এখনো নির্লজ্জভাবে যখন বলবার চেষ্টা করে, দেশে এবং দেশের ভেতরে থেকেও জুলাইকে নিয়ে বাজে কথা বলে, আপনাদের সন্তানদেরকে নিয়ে পর্যন্ত তারা বাজে কথা বলে। তারা বলে যে এরা ড্রাগড, তারপরে এরা কোনো একটা দলের পক্ষে চলে গেছে, তারপরে এরা জঙ্গি, এগুলো বলতেও তারা দ্বিধাবোধ করে না। তখন কেমন লাগে? আসলে এই যে দেখেন, কয়েকদিন ধরে মিডিয়াতে বিভিন্ন রকমের এরকম জুলাইকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করতেছে। যেমন শান্তা ফারজানা আছে, তারপরে মেহের আফরোজ কিছুদিন আগে, আর একজন অ্যাডভোকেটও আছে মেবি পিয়া জান্নাতুল। এই যে এদের কথা যদি আমরা বলি, যে আজকে যারা জুলাইয়ের বিপক্ষে যারা কথা বলে এবং জুলাই নিয়ে যারা কটাক্ষ করে, সরকারের উচিত, এই সরকারটা তো আসলে আমাদের সন্তানদের রক্তের একটা ফসল। জি। তো আমি মনে করি যারা জুলাইয়ের উপরে যারা হাত দিবে, সরকারের তাদেরকে কঠোরহস্তে সরকার তাদেরকে দমন করুক, এবং যারা জুলাই বিরোধী কথা বলবে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করুক। কোনো ছাড় দেওয়া যাবে, কোনো ছাড় দেওয়া যাবে না, তাদেরকে আইনের আওতায় আনা হোক। কারণ আমরা সব কিছু বরদাস্ত করতে পারবো, কিন্তু জুলাই নিয়ে কোনো কথা বললে এটা আমরা বরদাস্ত করতে পারবো না। এবং এই যে তাদের আবার নানান ধরনের প্রোপাগান্ডা চলছে, দেশে ফিরবে। হ্যাঁ, দেশে তো ফিরুক, সেটা আমরা চাই অবশ্যই, এবং আমরা সেটা নিশ্চয়ই তাদের যেই রায় সেটা কার্যকর করবার জন্যই। কিন্তু এই যে হুমকি ধমকি দেওয়া, এটাতে কি মানে জুলাই যোদ্ধারা না হয়ে চলে গেছে বা শহীদরা চলে গেছে, কিন্তু তাদের যে চিহ্ন, তারা তো আপনারা রয়ে গেছেন। আপনারা কি কোনো ছাড় দিবেন তাদেরকে আর কখনো? আসলে যে নেত্রী তার দলের নেত্রীদের রেখে যে হাসিনা এই দেশ থেকে কিভাবে পলায়ন করেছে, এটা বিশ্ববাসী দেখেছে। সারা বাংলাদেশের মানুষ তো দেখছে, বিশ্ববাসী দেখছে যে হাসিনার কিভাবে অধপতন হয়েছে। তো হাসিনা এদেশে আসবে, ওয়েলকাম, এটা আমরা তাকে স্বাগতম জানাই। কারণ উনি যদি দেশে না আসে তাহলে বিচার কার হবে? ফাঁসিটা কার হবে? আমরা তো ওই দিনের অপেক্ষায় আছি যে উনি আসুক। কিন্তু তারা তো মানে ঢাকঢোল পিটাচ্ছে যে না, তাদেরকে আটকে রাখা যাবে না, দমিয়ে রাখা যাবে না। তারপরে কি বিমানবন্দরে 2 কোটি মানুষ তাকে গ্রহণ করবার জন্য যাবে। এই 2 কোটি মানুষ যাবে, আমি বিশ্বাস করি। কারা যাবে বলেন তো? সাথে আমাদের মতো যারা আছে, যারা এই জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, তারাই যাবে। তার আর 2 কোটি মানুষ চোখে দেখতে হবে না। আমার মনে হয় বিচারটা সেদিন হয়েও যাবে। হ্যাঁ, বিচার হাসিনা দেশে আসলেই হবে। সেটা হয়তো বা দেখা গেছে যে সরকারেরও বিচার করার মতো সৌভাগ্য নাও হইতে পারে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ লাইন আপনি বললেন। কিন্তু এটা আমার মনে হয় যে যেই সরকার এই জুলাই যোদ্ধাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, তাদের তো সৌভাগ্য হওয়া উচিত এবং একমাত্র কর্ম হওয়া উচিত যে জুলাই শহীদদের বা এই রক্তের বদলা নেওয়া এবং এর সুষ্ঠু বিচার করা এবং বিচার কার্যকর করা, ফাঁসির কাষ্ঠে ঝোলানো হত্যাকারীদের। কিন্তু একজন জুলাই শহীদের বাবা, আলভির বাবা যেটা বললেন, এই লাইনটা আমার কাছে এখন পর্যন্ত শোনা সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, যে সেদিন হয়তোবা সরকারের সেই সৌভাগ্য নাও হতে পারে যে তারা এই বিচারটা করবে, বরং জনগণই বিচার করবে। যে বিচারটা তো জনগণ করেছেও এবং সেটার ভয়ে তো পালাতে বাধ্য হয়েছিল। জি জি, নাহলে তো বিচার বড় বিচারটা সেদিন হয়েই যেত। 5 তারিখে যখন জানলেন, 4 তারিখে তো ছেলেটা হারালেন, চলে গেল আপনার আদরের মানিকধন, আপনার আলভি। আপনাদের পুরো পরিবার শোকে শোকাতুর, এরকম অজস্র পরিবার। আবার অনেকে তো আহত অবস্থায় তখন হাসপাতালে বেডে আছে, তাদের অবস্থা করুন। কিন্তু 5 তারিখ হাসিনা যখন পালিয়ে গেল, তখন মানুষ আনন্দ উদযাপন করবার জন্য রাস্তায় নেমে আসলো। ওই দিন ঠিক আমরাও রাস্তায় নেমে আসছিলাম। ওই দিন আমি, আমার ওয়াইফ, দুজন আমরা রাস্তায় চলে আসছিলাম। আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। এই শক্তিটা কিভাবে পেয়েছিলেন? আল্লাহই ভালো জানে, আমরা জানি না। আগের দিন সন্তান হারালেন, পরদিন
হাসিনা পালালো। হ্যাঁ, আমরা এই জিয়া উদ্যান পর্যন্ত আসছিলাম, এরপরে সন্ধ্যা হয়ে গেছে, এরপরে আবার বাসায় চলে গেছি। মেয়েটাও ছিল? না না, মেয়ে ছিল না, দুজন চলে আসছিলাম। মানে আলভির বাবা মা আপনারা দুজন এভাবে এই শক্তি নিয়ে আপনারা একদম গণভবন পর্যন্ত প্রায় চলে এসেছিলেন। জি। যখন জানলেন, একটু আমি এই ডিটেলটা একটু শুনতে চাই, যে যখন টেলিভিশনে যখন দেখলাম যে খবর হাসিনা পালাই গেছে, রাস্তায় মিছিল নামছে, সবাই উল্লাস করতেছে, আমরা ওই সময় বেরোই পড়লাম। ওই মিছিলের সাথে সাথে আমরাও চলে গেলাম, এই জিয়া উদ্যান পর্যন্ত আমরা আসলাম। তখন তো ভেতরটাও তো দুমড়ে মুচড়ে উঠছিল, যে এত রাস্তায় এত লাখো সন্তান লাখো দেখছি, মানুষ। হয়তোবা এই উদযাপনে আমার ছেলেটা সাথেই থাকতে পারতো। কিন্তু তখন কি মনে হচ্ছিল ভেতরে, আসলে এই এত মানুষের আনন্দ দেখে তখন আপনাদের কেমন আসলে লাগছিল? এত মানুষের আনন্দ দেখে তখন কিন্তু আমরা অনেক কিছুই আসলে ওই সময়ের জন্য ভুলে গেছি। কষ্টটা কমে যাচ্ছে, কষ্টটা কমে যাচ্ছে। একদিনের ব্যবধান, একদিনের কিছু সময়ের ব্যবধান। তো আমাদের আসলে আজকে যদি হাসিনা যদি ওই দিন যদি না চলে যেত, তাহলে এই আমাদের যে পরিবারগুলি সন্তান, আমরা সন্তান পরিবারদের উপরে আমাদের আজকে অবস্থাটা কি হতো? আমরা তো সর্বক্ষণ 4 তারিখ থেকে সর্বক্ষণ শুধু আল্লাহকে ডাকতেছিলাম যে হাসিনার যেন পতন হয়, না হলে তা আমরা বাঁচতে পারবো না। আমার মনে হয় যে আপনাদের এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেছেন। বান্দার দোয়া তো আল্লাহ কখনো ফেরত দেন না, কিন্তু আমার মনে হয় যে এই রকমের হত্যাযোগ্য ঘৃণিত কাজের পরে, এবং আপনাদের যে চোখের অশ্রু রাব্বুল আলামিনের আরশ কাঁপিয়ে দিয়েছে, এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটুও সময় নেননি, এবং ফেরেশতাদেরকে নিশ্চয়ই উনি নির্দেশ দিয়েছেন যে তোমরা এটা করো। হয়তোবা যারা আসলে এটা মনে করেন নাই কখনো যে আমার ছেলেটা মনে হয় ভুল আন্দোলনে গিয়েছিল, না, বরং তারা এটা মনে করে যে আমার ছেলে যেই আন্দোলনে গেছে সেটা যাওয়া উচিত ছিল এবং সেটাই ঠিক আছে। না হলে ঠিক পরদিন হাসিনা পালিয়ে যাওয়ার পরে, খুনি পালিয়ে যাওয়ার পরে এইভাবে আনন্দ করতে তারা নামতে পারতেন না, কারণ তাদের ভেতরে যদি ওই যন্ত্রণা থাকতো যে ইস, মনে হয় ঠিক করে নাই আমার ছেলে, এটা তো একবারের জন্য মনে হয়নি না। নানানভাবে যখন এটা আপনাদেরকে জোর করে বলানোর চেষ্টা করা হয়, বোঝানোর চেষ্টা করা হয়, তখন কেমন লাগে? তখন তো অবশ্যই খারাপ লাগে। মানে এই জবাবগুলো কিভাবে দেন? অনেক সময় তো অনেকে বলে। এবং আপনি আরেকটা জিনিস আমাকে বলছিলেন, সেটা হচ্ছে যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মানে প্রায় তার 2.5-3 মাস পরে আপনার বাড়িতে একটা হামলা হয়েছিল। জি জি, আমি যখন এটা হচ্ছে তখন সেটা ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেপ্টেম্বরের 18 তারিখে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন মামলা করি, যেদিন মামলা হয়েছে ওই দিন রাতেই আমাদের বাসায় এলোপাথারি ইটপাটকেল নিক্ষেপ করছে। মামলা যেদিন করলেন সেদিন? হ্যাঁ, রাত 10টার পরে। তো আমরা জানি না কারা ইটপাটকেল নিক্ষেপ করছে। তো আমি থানায় ফোন করি, থানার থেকে বলতেছে আমরা মানে এলোপাথারি এমনভাবে বড় বড় ইট মারছে, জ্বালানার গ্লাস ভাঙিয়া নিচে পড়ে গেছে। আচ্ছা। তো পরে আমি থানায় ওসিকে ফোন দিলাম, বললো যে দেখেন আমার তো পর্যাপ্ত জনবল নাই, মাত্র কয়দিন হলো আমি আসছি, আমার গাড়ি নাই, তারপর আমি দেখতেছি এই পর্যন্তই। আচ্ছা। এরপরে আমরা চিৎকার করছি, চেঁচামেচি করাতে কিছু লোকজন আসছে, আসার পরে যারা আসছিল তারা হয়তো পালিয়ে গেছে। এরপরে আর কোনো ঝামেলা হয়েছে? এরপরে আর কোনো ঝামেলা হয় নাই, তবে ওই একদিন একটা সুযোগ নিয়েছে, আর একদিন সুযোগ নিয়েছে। তার মানে ওই একদিন যদি আপনাকে কোথাও তারা পেত আলাদা করে, তাহলে তো আপনার জীবন নাশ করতে হয়তো। অবশ্যই। তো তারপরেও মানে এরপরে মনে করলাম যে আমার এই বাসায় আসলে থাকা নিরাপদ না। আচ্ছা। এরপরে বাসা চেঞ্জ করলাম। এভাবে আমি 2বার, এখন তৃতীয়, মানে এই 1-2 বছরে আমি 3বার বাসা চেঞ্জ করেছি। নিরাপত্তাজনিত কারণে। আমাদের দেখেন আজকে, মানে আপনি এটা বলছেন যে আপনি নিরাপত্তাজনিত কারণে, জি জি, পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্টের সময় এবং এই গভর্নমেন্টের সময়, এই গভর্নমেন্ট আসার আগে 3বার আপনাকে বাসা চেঞ্জ করতে হয়েছে। আপনি নিরাপত্তার হুমকিতে ছিলেন বা আছেন বলে মনে করেন? জি, আমি যে এলাকাটায় ছিলাম ওই এলাকায় তো সবাই আমাকে চিনে, প্রথমে ওই এলাকা একটু, আমি যেখানে আমার বাসাটা ছিল ভাবলাম যে এখান থেকে হয়তো আমি একটু দূরে যাই, ওই এলাকার মধ্যেই ছিলাম।
পরে দেখলাম তাতেও আমি যাদেরকে মামলা আসামি করেছি তারা আমার বাসায় গিয়ে ধমক দিচ্ছে, আমাকে লোক পাঠায় আমার বাসায়। আচ্ছা, তো পরে আমি যারা বিভিন্ন রাজনৈতিক লোক আছে বা আমার পরিচিত যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করলাম, বললো যে ভাই আপনি বাসাটা চেঞ্জ করে ফেলান। এখন রাজনৈতিক দলের যাদের সাথে কথা বললেন তারা তো জুলাইয়ের পক্ষের শক্তি, জুলাইয়ের পক্ষের শক্তিকে আপনি বললেন, কিন্তু তারা আমাকে বললো যে ভাই আপনি বাসা চেঞ্জ করে ফেলেন। কিন্তু আসলে আপনার নিরাপত্তাটা দেবে কে? আমার নিরাপত্তা তো আপনার নিরাপত্তা দিবে রাষ্ট্র, এবং আপনার নিরাপত্তা দিবে যারা জুলাইয়ের পক্ষের শক্তি, তারা আপনার নিরাপত্তা দিবে। আপনাকে কেন বারবার বাসা চেঞ্জ করতে হবে? জুলাইয়ের পক্ষের যারা শক্তি তারাও তো আমার নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা বলতেছে বাসা চেঞ্জ করেন। দর্শক, দুটো জিনিস আমি একটু আগে আপনাদেরকে বলেছি, সেটি হচ্ছে যে তার সন্তান 4 আগস্টে দাফন করলেন উনি, এবং 5 আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার উদযাপনে উনি এবং ওনার ওয়াইফ অর্থাৎ আলভির বাবা মা দুজন রাজপথে নেমে আসলেন উদযাপন করবার জন্য। অর্থাৎ তার ছেলে যে সঠিক আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে, এটা নিয়ে তার কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নাই, বা কোনো আক্ষেপ নাই, কোনো কষ্ট নাই। কিন্তু পরবর্তীতে যে বিষয়গুলো আমরা জানলাম, যেটা অনেকের সাথেই কিন্তু ঘটেছে, সেটি হচ্ছে উনি যখন মামলা দায়ের করলেন, মামলা যেদিন দিলেন, আসামির লিস্টে কারা কারা ছিল? আসামি লিস্টে এলাকার 2-4 জন লোক ছিল, আর হচ্ছে সরকারের যারা ছিল, হাসিনা থেকে শুরু করে হুকুমের আসামি যারা, প্রত্যেকেই। এরপরে ওনার বাড়িতে আক্রমণ হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়। জুলাই শক্তি তখন, বা জুলাইয়ের পক্ষের শক্তি রাজপথে, কিন্তু তখন মানে তাদের হাতেই দেশ। তারপরে ওনাকে আরো 3বার, সব মিলিয়ে 3বার বাসা পরিবর্তন করতে হয়েছে, শুধুমাত্র পরিবারের এই যে বাকি যে 3 জন ওনারা আছেন, এই মানুষগুলোর নিরাপত্তার জন্য। অর্থাৎ উনি যেখানেই যাচ্ছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন। কেন? আমি প্রশ্ন করছি কেন? যেই রাষ্ট্র, যেই ইন্টারিম গভর্নমেন্ট, যেই জুলাইয়ের শক্তি, প্রত্যেকেই তো টিকে আছে, যাদের আত্মহুতির পরে, যাদের সন্তানের রক্তের বিনিময়ে আজকে আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, তার পরিবারের নিরাপত্তা তাকে খুঁজে নিতে হবে। এটা আমাদের জন্য শেমফুল, লজ্জাজনক বিষয়। আর এই কারণেই লাল জুলাইয়ের গল্পে আমরা কষ্টে কেঁদে উঠি এবং আমরা প্রতিবাদটাও জানাই। আমরা চাই আমাদের আলভির বাবা মা এবং তার পরিবারের যে আরেকজন সন্তান আছে, তার একটা মেয়ে আছে, কিন্তু তারা যেন এই প্রোগ্রাম যারা দেখছেন, দয়া করে যারা এই বিষয়গুলো নিয়ে দেখেন বা বোঝেন, যারা দায়িত্বরত আছেন, তাদের প্রত্যেকের কাছে আমাদের এই প্রোগ্রামের এই লিঙ্ক বা মেসেজটা পৌঁছে দিবেন। তারা যেন এই পরিবারটাকে সম্মানজনকভাবে বাকি জীবন কাটাতে পারে, নিরাপদভাবে যেন বাকি জীবন কাটাতে পারে, সেই ব্যবস্থাটা করে দিবেন। বিশেষ করে এখন যেই সরকার ব্যবস্থা দাঁড়িয়ে আছে এবং বিরোধী দলের ভূমিকাতেও যারা আছেন, প্রত্যেকেই তো জুলাইয়ের পক্ষের শক্তি, তাদের দায় কিন্তু এটা। জি, আর কোনো প্রত্যাশা আছে কিনা আপনার? সরকারের কাছে, সবার কাছে আপনার হতে পারে। এখন তো আসলে গভর্নমেন্ট আর যারা পজিশন বা অপোজিশনে যারাই আছে, সবাই এক, প্রত্যেকেই জুলাইয়ের পক্ষের শক্তি, তাই না? হাসিনা ইস্যুতে কিন্তু সবাই এক। তো আসলে আমরা তো আমাদের রাষ্ট্রের জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছি আমরা। জি। তো আমি সেই দিক থেকে বলবো যে আমাদের এই আত্মত্যাগের কথা, আমাদের এই স্যাক্রিফাইস যেন এদেশের মানুষ কখনো না ভুলে যায়, এবং যাতে এই দেশে কখনো আর আওয়ামী লীগের পুনর্বাসন না হয়। যারা ক্ষমতায় আছে এবং যারা বিরোধী দলে আছে, সবাই তো জুলাই শক্তি। এখানে একটু থামাই। জি, আপনার কি মনে হয় কখনো আওয়ামী লীগের পুনর্বাসন আপনারা বেঁচে থাকতে হতে পারে? ইনশাল্লাহ না। আমি আর কারো প্রতি প্রত্যাশা আমি করছি না। আমরা বেঁচে থাকতে এদেশে কখনো আওয়ামী লীগের পুনর্বাসন হবে না, ইনশাল্লাহ আমরা হতে দেব না। আপনার সন্তান হারিয়েছেন, আপনাদের আর হারানোর কিছু নাই, আর আমাদের ভয়েরও আর কিছু নাই। তো বিভিন্নভাবে দেখেন, সোশ্যাল মিডিয়া আমরা দেখি, বিভিন্নভাবে তারা দেশে পুনর্বাসনের জন্য চেষ্টা করতেছে। এজন্যই আমি বলতেছি যে যাতে আওয়ামী লীগের পুনর্বাসন আর না হয়, জি, আমরা না করি, যারা আছি আমরা যাতে পুনর্বাসন না করি। এবং লীগ পিটানোর ক্ষেত্রে মনে করেন জুলাই সব শক্তি তো এক,
জি। তাতে কোনো দ্বন্দ্ব দ্বিধা নাই। এই জায়গায় আসলে আপনারা একটা বড় শক্তি। সর্বোপরি কথা হচ্ছে আমরা যে এই 2টা বছর আজকে সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা ছিল বিচার। আমরা বিচারের জন্য বিভিন্নভাবে আন্দোলন করেছি। আমাদের সোসাইটি আছে, সোসাইটির থেকে আমরা বিভিন্নভাবে শহীদ পরিবারকে একত্রিত করে আমরা বিচারের জন্য অনেক আন্দোলন করেছি। আমি গত আগস্টের 19 তারিখে এই আসিফ নজরুল যে আইন উপদেষ্টা ছিল, ওনার পদত্যাগের জন্য আমরা সচিবালয়ের সামনে এসেছিলাম। তখন পুলিশ আমাকে অনেক করছে, বুকে অনেক চাপ দিছে, আমি হার্ট অ্যাটাক করি গত 19 আগস্টের 19 তারিখে, গত বছর। আচ্ছা। এই আগস্টের 19 তারিখে 1 বছর হবে। তা আমার বুকে 3টা রিং পরানো। আচ্ছা। তো আমরা বিচারের জন্য অনেক আন্দোলন করেছি, কিন্তু সরকারের কাছে আমাদের একটাই প্রত্যাশা, সেটা হচ্ছে আমাদের যে সন্তানরা এই দেশের জন্য জীবন দিল, যাদের জন্য আজকে সরকার ক্ষমতায় বসে আছে, এবং আমরা 25,000 বা 25,000 প্লাসই বলি যে আহত যোদ্ধা আছে, যাদের 200-র মতো আছে যাদের হাত নাই, পা নাই, চোখ নাই, অঙ্গহানি যারা আছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের অন্তত সুষ্ঠু বিচার আমরা চাই। দৃশ্যমান বিচার, দৃশ্যমান বিচার, যেটা আমরা এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি। বিচারের রায় হলো কিন্তু কার্যকর হলো না। দৃশ্যমান বিচার। আমরা সরকারের কাছে আর কিছু চাই না, আমরা দৃশ্যমান বিচার চাই। বিচারের ক্ষেত্রে আমরা কোনো কনফার্মাইজ করব না কারোর সাথে। জি। আমাদের এই আয়োজনটা কেমন লাগছে যে শুধুমাত্র লাল জুলাইয়ের গল্পটাই আমরা প্রচার করছি, আলাদা করে আমরা শহীদ পরিবারের সঙ্গে কথা বলছি, তারপরে আমরা জুলাই যোদ্ধাদের কাছ থেকে গল্পগুলো শুনছি, এবং এই যে আমাদের অনুভূতি, এটাকে বাঁচিয়ে রাখবার জন্য আমরা যে চেষ্টা করছি, প্যানভিশন পুরো টিম যে চেষ্টাটা করছে, এটাকে কেমন লাগছে আপনাদের কাছে? জি, আসলে প্যানভিশন টিভিকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকেও। আসলে জুলাইকে এই আপনাদের মতো যারা আছে আরও বিভিন্নভাবে সবাই চেষ্টা করতেছে। এই জুলাইকে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে সবাই আওয়াজ তুলতে হবে, মানুষকে মনে করিয়ে দিতে হবে সেই জুলাইয়ের কথা। মানুষ দিন দিন ভুলে যাচ্ছে বিদায়, কিছু মানুষ ভুলে যাচ্ছে বিদায় দেখেন আজকে নতুন নতুন অনেক কিছু আমরা শুনতে পাচ্ছি। দর্শক, ধন্যবাদ। আসলে একজন শহীদের বাবা, সেটা 2 বছর পরে কেন, আমি যদি ওনাকে আরো 10 বছর পরেও পাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ রাখুক, তখনও দেখবেন যে তিনি তার সন্তানের জন্য আজকে যেভাবে যে অনুভূতি নিয়ে কথা বলছিলেন, কথা খুঁজে পাচ্ছিলেন না, কি বলবেন আসলে তাদের জীবনযাত্রার মানে পুরো রাস্তাটাই যেন বদলে গেছে। সন্তান যখন ছিল তখন এই 4 জনের সংসার যেভাবে চলেছে, ভালো মন্দ সব কিছু মিলিয়ে, কিন্তু এই সন্তানটা যখন নাই তখন কিন্তু 3 জন হয়ে গেছে, তার আর একজন রাব্বুল আলামিনের কাছে, তার শুধু স্মৃতিগুলো রয়ে গেছে। ঘরে ঢুকলে বাবা হয়তো সন্তানকে আর পান না, তার ব্যবহার্য জিনিসপত্র দেখতে পান। এই স্মৃতি নিয়েই তাকে টিকে থাকতে হচ্ছে। রাস্তায় হাঁটেন, ঘুমাতে যান, কারোর সাথে কথা বলেন, যখন যেখানেই যান না কেন, এই যে মাথার মধ্যে, এই যে বুকের ভেতরে যে কষ্ট, মাথার ভেতরে যে সন্তানের স্মৃতি, এগুলো কি ভোলা যায়? আর সেই সন্তানের বাবা যদি বারবার বলতেই থাকেন যে আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই, যাদের কাছে চাওয়া হয় এটা তাদের জন্য লজ্জার বিষয়। বরং যারা আসলে এই সন্তানের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন, তাদের কর্তব্যই হচ্ছে সবার আগে এই হত্যাযজ্ঞের বা হত্যাকারীদের বিচার করা। আমরাও সেটা প্রত্যাশা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই আমাদের এই আয়োজনটাও আপনারা আপনাদের নিজেদের টাইম লাইনে ছড়িয়ে দেবেন, থাকবেন প্যানভিশন টেলিভিশনের সাথেই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।